নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে স্বাগত। আগের এপিসোড শেষ করেছিলাম এখানে, শুরু করছি আজ এখান থেকেই। এবারে আসি আমার হোটেল পাওয়ার রহস্যে। এই হচ্ছে অমরাবতী পার্কের পেছন দিকটা, ঠিক তার উল্টো দিকে হচ্ছে নিউ অমৃতা। এটা বাইপাস রোডের ওপরে অবস্থিত। যেহেতু আমি সিঙ্গেল পার্সন, আমি হোটেল পাচ্ছিলাম না। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল ট্রেনে, তার কথাই শুনুন একবার। ওনার নাম কেশবচন্দ্র চক্রবর্তী। তোমাকে ঈশ্বরকে এবং সমস্ত দর্শকদের আমি আমার নমস্কার জানাই। মানুষ বোধ হয় যা ভাবে সবসময় হয় না। হঠাৎ করে সন্দীপকে দেখে আমার এটা ইনটিউশন বলতে পারে না, আমার মনে হলো এই মানুষটা একটু বোধ হয় আমার মতো। তো আলাপ করার পরে আমি যখন ওনার এই আগ্রহটা চলো যাই বেড়াতের কথা শুনলাম, উনি অ্যাকচুয়ালি এই দিঘাতে এখন সিঙ্গেল কাউকে ভাড়া দিতে চান। আমার একটা পরিচিতি আছে এই হোটেলে, আমি এখানে বললাম এবং ওনাকে একটা রুমের ব্যবস্থা করে দেন, এসি রুম। উনি সঙ্গে সঙ্গে চলে এলেন। এসো মিসি গ্রুপটাকে ফলো করবেন। এসো মিসি, হ্যাঁ, আপনার ফেসবুক? আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, হ্যাঁ, এসো মিসি। একটু স্পেলিংটা বলে দেবেন? আমি দন্তস্থ এ দন্তাস্য ওকার ময়ূরশ্রী তালিপস্য রসিকা। এই ভদ্রলোকের দয়াতে আমি সেদিন রাত্রিটা হোটেলে থাকতে পেরেছি। যাই হোক, হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখুন, রাত 10টা তখন, জমজমাট দীঘা। চলে এলাম ডিনার সারতে। এ হচ্ছে প্রতীক রেস্টুরেন্ট, আমাদের হোটেলের ঠিক কাছেই একটুখানি। আমি যাওয়ার সময় বলে গেছিলাম রুটি, ডিম তড়কা আর চিকেন কষা, তাই রেডি করা ছিল, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা। তাড়াতাড়ি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার হোটেলে ফিরে যাওয়া। আজকের মতো টাটা, গুড নাইট, সকালে কথা হবে। সুপ্রভাত সকলকে। দীঘাতে আজ দ্বিতীয় দিন। এই বাইকে করে আজকে সারা দিনের ট্যুর, সঙ্গে থাকবেন অবশ্যই। বাইক নিয়ে যাত্রা শুরু করলাম আজকের। চলেছি দীঘা মোহনা। এখন একটা সুন্দর রাস্তা দেখলাম, সৈকতাবাসের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে একদম সোজা দীঘা মোহনার দিকে। আমি স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম এই রাস্তাটা তো কোনোদিন দেখিনি, বললো হ্যাঁ এটা নতুন হয়েছে। ফ্যান্টাস্টিক রাস্তা, একদম টপ ক্লাস। বাঁদিকে ঝাউবন, ডান দিকে সমুদ্র, সোজা চলে যান মোহনা। ভোরবেলা লোকে আসে মোহনাতে মাছ কিনতে। আরে আমি নয়, নাইবা কিনলাম, দেখতে তো কোনো অসুবিধে নেই। বেশ খানিক্ষণ ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন ধরনের মাছ, ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, চাঁদা মাছ, সব কিছু আছে। প্রচুর কাঁকড়া আছে। দাম যে খুব একটা সস্তা তা মোটেও নয়। পর্যটকদের জন্য দাম আকাশ ছোঁয়া। মাছ দেখা শেষ করে এবার সমুদ্র দর্শন। দেখে মনে হবে এখন ভোর 6টা। কত লোক দেখতে পাচ্ছেন। হোল্ডার ফেলা হয়েছে জলকে আটকানোর জন্য। এই বোল্ডার পেরিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। এখন যেহেতু ভাটা আছে বলে এতখানি আসতে পেরেছি আমরা সবাই। এটা জোয়ার থাকলে একদমই সম্ভব নয়, এখানে পুরো জলে ভরে থাকে। কি অপূর্ব দৃশ্য, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। মোহনাতে অনেকক্ষণ সময় কাটালাম। এবার চলুন যাওয়া যাক দীঘার নতুন যে রাস্তা, মেরিন ড্রাইভ রোড, সৈকত সুন্দরী। এখানে কোনো কথা বলার জায়গা নেই, শুধু চালিয়ে যাও।
কি 2 চাকা কি 4 চাকা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করো এই প্রাকৃতিক সৌন্দর্যকে। কি অসাধারণ! যারা এই রাস্তায় আসেননি প্লিজ একবার আসুন, ঘুরে যান, দেখুন কি অপূর্ব। আর থাকতে পারলাম না, গাড়ি স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে পড়লাম। দেখুন দেখুন আপনারা, মন না চাইলেও পরবর্তী গন্তব্যের দিকে যেতেই হবে। চললাম ওল্ড দীঘা সি বিচ, চলুন আমার সঙ্গে। এবারে একটু বেশি সাহসিকতার পরিচয় দিলাম না মনে হচ্ছে? না, সাহসটা হলো অন্যদের যেতে দেখে। বিচের পাশ দিয়ে যে রাস্তাটা, সেখানেই গাড়িটা ছুটিয়ে দিলাম। না, এবার ফিরে যাই, একটু বাড়াবাড়ি বেশিই হয়ে যাচ্ছে। লোকাল ছেলেদের দেখলাম এই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছে, আমিও এই সুযোগটা নিয়ে নিলাম, চালালাম খানিকক্ষণ। এখন বেরিয়ে যাই, চলুন। এবারে যাচ্ছি উদয়পুর বিচ। অবশ্য তার আগে অন দ্য ওয়ে পড়বে জগন্নাথ ধাম, যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেটা একটু দেখে নিই, চলুন। এই হচ্ছে দীঘার সেই জগন্নাথ ধাম মন্দির। স্টেশন থেকে আপনি যদি ওল্ড দীঘার দিকে আসেন, পায়ে হেঁটে 2-3 মিনিট, বেশিক্ষণ না। এখনো অনেক কাজ বাকি আছে, আমি বাইরে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভেতরে ঢোকা বারণ। মূল যে মন্দিরটি তৈরি হচ্ছে সেখানেই এখনো অনেক কাজ বাকি আছে, তবে আশা করা যায় এবছরের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে। কাজটা শেষ হলে একটি দর্শনীয় স্থান হবে দীঘায় এই জগন্নাথ ধাম মন্দির। এবারের ডেস্টিনেশন উদয়পুর বিচ, উড়িষ্যা বর্ডার, চলুন। কি রাস্তা, টপ ক্লাস, একদম টপ ক্লাস, ফ্যান্টাস্টিক। এই হচ্ছে উদয়পুর বিচ। সব রকমের এন্টারটেনমেন্টের একটা অসাধারণ বিচ এই উদয়পুর বিচ। সত্যি কথা বলতে এখন আর জলে ঝাঁপাঝাঁপি করতে আর ইচ্ছে করে না, কারণ সে বয়স তো আর নেই। তাই পাড়ে দাঁড়িয়ে এই ঢেউ আর সমুদ্রের গর্জনকে এনজয় করলাম এই উদয়পুর বিচে।
ভালো লাগলো ঝাউবনটা দেখে, তবে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। মনটা তার জন্য একটু খারাপও হলো, কিন্তু এখনও আছে এই ঝাউবনগুলো। এবারে চলে এলাম উড়িষ্যা রাজ্যে চন্দনেশ্বর মন্দিরে। জুতো পরেছিলাম, প্লাস প্রচণ্ড ভিড় ছিল সোমবার বলে এই চন্দনেশ্বর মন্দির, তাই আর লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢোকার ইচ্ছে হলো না, বাইরে থেকেই দর্শন করলাম। আমি এখন দাঁড়িয়ে আছি তালসারি। ওই দূরে কিছু লোক দেখা যাচ্ছে, ওই দূরে ঝাউবনের কাছাকাছি, ওখানে চড়া পড়েছে ওই জায়গাটা, ওইখানটা কিছু লোক আছে। এই ভটভটি লাগানো নৌকোগুলো নিয়ে মনে হয় পর্যটকদের একটু ঘুরিয়ে আনে ওই দ্বীপটা থেকে, মনে হয় ওই যে দেখা যাচ্ছে ওইখানে। আমি যাচ্ছি না অবশ্য, কিছু মানুষ গেছে দেখতে পাচ্ছি। এখানেও প্রচুর দোকানপাট, পসরা সাজিয়ে নিয়ে বসে আছেন, ফলের দোকানও আছে। কামরাঙা কি মিষ্টি হবে? কামরাঙা মিষ্টি হবে না টক হবে? মাসি শশা কত করে? 10 আছে, 15 আছে, 20 আছে। 10 টাকার একটা শশা দাও দেখি, নুন দিয়ে, দুদিকে নুন দিয়ে ভালো করে। গরমে একটু শশা খাই। এইখানেও কিছু জায়গা চড়া পড়েছে, যার জন্য ওই নৌকোটা আটকে গেছে। মোটামুটি সারলাম বাইকে দীঘা সফর। এবারে হোটেলে ফেরার পালা, প্রায় 2টো বেজে গেছে। স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা ট্রেন, বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা আমাকে দেখিয়ে দিল এক ভদ্রলোক, সেই রাস্তা ধরেই চলে যাচ্ছি হাই রোডের ওপরে। সুন্দর রাস্তাটা, দুদিকে গাছে ভর্তি। চলে এলাম হাই রোডে। এবারে ধাই কিড়িকিড়ি গাড়ি চালাতে হবে। যেহেতু উড়িষ্যায় আছে, তাই তো ধাই কিড়িকিড়ি বলতেই হবে আমাকে। চলে এলাম বাংলায়। হোটেলের রাস্তায় চলে এলাম। চলুন হোটেলে ঢোকা যাক। স্নান সেরে প্রায় 3টে নাগাদ বেরিয়ে পড়লাম আমি আর কেশববাবু। লাঞ্চ করে চলে গেলাম আবার একটু সমুদ্রের পাড়ে ওনার অনুরোধে। ফিরে এলাম হোটেলে, একটু হোটেলের রিভিউটা করে নিই। চলুন। এই হোটেলের নিউ অমৃতা, আমি যেখানে আছি, আমাকে দিয়েছেন আপনি 209 নম্বর ঘরটা দিয়েছেন, এসি। আপনার এখানে এসি নন এসি সব রকমই আছে। এসির ভাড়া মোটামুটি কত, সিজন বাদ দিয়ে এমনি নর্মাল? 1000-1200-র মধ্যে। আর নন এসি 600-700-র মধ্যে। আপনার এখানে খাবার ব্যবস্থাও আছে, রেস্টুরেন্ট আছে, বাইরে যা খাবার যার জন্য অ্যালাউ নয়। আচ্ছা, সাইট সিন যদি কেউ করতে যায়, ধরুন এখান থেকে গেল হচ্ছে উদয়পুর বিচ বা উড়িষ্যা বর্ডার, এগুলো যদি যায়, গাড়ির ব্যবস্থা করতে পারবে? সেগুলো করতে পারবে। আপনার নামটা আরেকবার যদি বলেন। আমার নাম দিলীপ গিরি। দিলীপ গিরি। ফোন নাম্বারটা একটু কাইন্ডলি শেয়ার করুন। 9737084724। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবারে এলাম বাইকটা ফেরত দিতে, তারপর স্টেশন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সঞ্জয় পাত্র, দীঘা রানা বাইক অ্যান্ড কার রেন্টাল। আমি আজকে সকালবেলা এনার থেকেই বাইকটা নিয়েছিলাম। বলছি আমাদের কাছে স্কুটি আর বিভিন্ন প্রকার বাইক পাওয়া যায়, ঠিক আছে? আমাদের স্কুটি মিনিমাম একটা 500 টাকা পার ডে হিসাব নেওয়া হয়, তেল আপনাদের। আর আপনাদের ডকুমেন্টসে লাগবে আপনার লাইসেন্স, আর
আপনার আধার কার্ড, আর আমরা দুটো হেলমেট প্রোভাইড করব। সঞ্জয় পাত্র, দোকানটা হচ্ছে রাস্তাটার নাম কি? শিবালয় রোড। চলুন এবারে স্টেশনের দিকে যাওয়া যাক। এখন ঘড়িতে 9:42। হাওড়া থেকে দীঘা কান্ডারি এক্সপ্রেস এখন এলো, যেটা ছেড়ে যাওয়ার কথা ছিল এখান থেকে 6:25। 4.5 ঘন্টার মতো লেট, ভাবতে পারেন। 9:42-এ এলো, ছাড়বে কখন জানা নেই, হাওড়া পৌঁছবে কখন জানা নেই। ম্যাডাম একটুখানি বলবো, আপনার সঙ্গে কথা বলবো। আপনি এত বয়স্ক মানুষ, এতক্ষণ বাদে এলেন, কেমন ফিলিংস আপনার? দেখবো, সমুদ্র দেখবো। 4.5 ঘন্টা বাদে ট্রেনটা এলো এখানে, কেমন লাগছে আপনার? ভালো লাগছে এখনো? আপনি কি কান্ডারিতে এলেন? কান্ডারিতে এলেন, যেটা 6:05-এ সেরেছে হাওড়া থেকে। কেমন লাগছে বলুন তো? যাত্রীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হব আজ বুঝতেই পারছি। এখন ঘড়িতে বাজে 9:54। আমি দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনে, কান্ডারি এক্সপ্রেস ধরে আজকে হাওড়া পৌঁছবো বলে। 10:07 ছাড়লো কান্ডারি এক্সপ্রেস দীঘা থেকে। এবং আরেকটা ইনফরমেশন গার্ডের থেকে পেলাম আমি, এই ট্রেনটা হাওড়া যাবে না, সাঁতরাগাছি লাস্ট স্টপেজ। এই কাঁতি ছাড়লো, জানি না কি আজ কপালে আছে আজকের এই ট্রেনটা। হ্যাঁ, এতটা লেট করার পরেও সাঁতরাগাছি পর্যন্ত এটাকে কমপ্লিট করলো, হাওড়া নিয়ে যাচ্ছে না। আমি গার্ডকে জিজ্ঞেস করলাম কারণটা কি, বললো যাবে না। এবং টিকিটটা কিন্তু হাওড়া পর্যন্ত কাটা আমাদের। হ্যাঁ, সাঁতরাগাছি নয়। সেটাই কে দেবে? আমার তো প্রশ্ন করবেন? 3 মাস আগে। হ্যাঁ, প্রশ্ন করবেন তো? অবশ্যই করব। করা উচিত। আমি 3 মাস আগে, আমি আমার ব্লগে থাকবে এটা কথাটা। আমি 3 মাস আগে টিকিট কেটেছি। 3 মাস তো টিকিট তো আমাকে, আমার পয়সাটা তো নিয়ে নিয়েছে 3 মাস আগে। থ্যাংক ইউ। ইয়েস ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল চলো যাই বেড়াতে, তার পক্ষ থেকে আপনাদেরকে একটু প্রশ্ন করছি। আপনিও আজকে দীঘা থেকে ফিরছেন, আমিও ফিরছি। অ্যাকচুয়ালি আজকের এই কান্ডারি এক্সপ্রেস সেটা 4.5 ঘন্টা লেট করলো। প্রশ্নের উত্তরটা আপনার কাছে একটু চাইছি। আমরাও যখন জিজ্ঞাসা করতে গেছিলাম, আমাদের কাছে ফোনে মেসেজ এসেছিল, এবং মেসেজটা এতটাই দেরিতে এসে ততক্ষণ আমরা হোটেলে রুম ছেড়ে দিয়েছি, এবং দুটো বাচ্চা নিয়ে স্টেশনের মধ্যে বসে থাকে, এবং স্টেশনের কোনো রকম ওয়েটিং রুম নেই সেই মতো ভালো, যেখানে নেই। ওয়েট করা যায়। অবশ্যই। অন্যান্য অনেক স্টেশনে আপনার ওয়েটিং রুম আছে, এবং কিন্তু এসি ওয়েটিং রুমও আছে। হ্যাঁ একদম। এটা তো ভীষণ বিচ্ছিরি ব্যাপার, মানে জানি না কতটা উন্নত হচ্ছে, বা দীঘার মতো জায়গা যেখানে লোক ডেলি দীঘা পুরীটা লোকের কাছে মানে একদম নর্মাল ব্যাপার, ঘুরতে আসাটা শনি রবিবার হলেই ঘুরতে চলে আসে, সেখানে ঠিকই। যদি এরকম ভাবে মানে হ্যারাসমেন্ট হয় তাহলে তো এটা একটু ভাবার দরকার আছে। একদমই। থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে 12:32। কান্ডারি এক্সপ্রেস মেচেদা স্টেশনে এই 12:32-এ রিচ করল। এখন রাত্রির 1:01। এলাম উলুবেড়িয়া স্টেশন। এই হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। রাত 1:41 কান্ডারি এক্সপ্রেস আন্দুর স্টেশনে সবে এন্ট্রি করছে। জানি না সিগন্যাল পাবে কি পাবে না। এরপর সাঁতরাগাছি পৌঁছবে কখন তারও ঠিক নেই। আলটিমেট 2:03 সাঁতরাগাছি স্টেশনে পৌঁছলো কান্ডারি এক্সপ্রেস। টিকিট কিন্তু হাওড়া পর্যন্ত। ট্রেনটা লক করলো সাঁতরাগাছি স্টেশনে। কত মানুষ যে এই পরিস্থিতির শিকার হলো সেটা একবার আপনারা ভাবুন। আমরা যখন সকলে স্টেশন থেকে বাইরে বেরোলাম তখন প্রায় 2:20।
দায়িত্ব তো আমাদেরই না বাড়ি ফেরার। রেলের তো কোনো দায়িত্ব নেই। এটাই তো স্বাভাবিক এখনকার সময়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।